দর্শক, পুঁজিবাজার নিয়ে আরও বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকীর সঙ্গে। আমরা অপেক্ষা করছি যুক্ত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। স্যার, প্রথমে আসি পুঁজিবাজারের টাস্ক ফোর্স। পুঁজিবাজারে স্থিতিশীলতা ফেরানো এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার জন্য যে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, তাদের সুপারিশে আমরা দুইটি বিষয় উল্লেখ করলাম, মিউচুয়াল ফান্ড এবং মার্জিন ঋণ। তাহলে কি টাস্ক ফোর্সের সুপারিশে আর অন্য কোনো বিষয় আসা উচিত ছিল কিনা স্যার, আপনি কি মনে করেন? না, আরো অনেক বিষয় রয়েছে যেটা হয়তো অ্যাডজাস্ট হয় নাই। আমি জানি না, টিওআর এ প্রায় 17টা সাবজেক্ট ছিল, সেখানে কোথায় কি রেকমেন্ডেশন হয়েছে আমি জানি না। তবে আমার কাছে যেটা খালি চোখে ধরা পড়ছে সেটা হচ্ছে যে একটা ইম্পর্টেন্ট এরিয়া হচ্ছে আইপিও পলিসি। কারণ আইপিও প্রাইসিং পলিসি যদি ঠিক করা না হয় তাহলে ভালো কোম্পানিকে অ্যাট্রাক্ট করা ডিফিকাল্ট হবে। সুতরাং আইপিও পলিসিকে কিভাবে ভালো কোম্পানিকে অ্যাট্রাক্ট করা যায় বা কিভাবে খারাপ কোম্পানি আসতে না পারে এ বিষয়ে কোনো রেকমেন্ডেশন আছে কিনা আমার জানা নাই। যদি না থাকে তাহলে এ বিষয়ে একটা রেকমেন্ডেশন অত্যন্ত জরুরি। সেকেন্ড হচ্ছে যে এই যে ক্যাটাগরি করা হয়েছে, বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে ফেলানো হয় এবং যখন একটা নিচের ক্যাটাগরিতে চলে যায় তখন এটাকে একটা মেসেজ চাই যে এখানে আর বিনিয়োগ করাটা না করাটাই ভালো। এই যে ক্যাটাগরি, এইটা কিন্তু কোনোদিনই ঠিক মতো কাজ করে না। জি। এবং এই ক্যাটাগরির সঙ্গে আবার মার্জিন লোনের একটা সম্পর্ক আছে। জি। সুতরাং আমার ধারণা যে এই ক্যাটাগরিটা রিভিজিট করা উচিত, যে এখানে কোনো রেকমেন্ডেশন, কোনো চেঞ্জ, কোনো প্রয়োজন আছে কিনা। আমার ধারণা এখানে কিছু পলিসি চেঞ্জ প্রয়োজন, তো সে সম্বন্ধে কোনো সুপারিশ আছে কিনা সেটাও আমার জানা নাই। আসলে সম্পূর্ণ একটা বড় রিপোর্ট, এটা আমার পক্ষে পড়া এখনো সম্ভব হয়নি। জি স্যার, এক্ষেত্রে আপনি ক্যাটাগরি নিয়ে বলছিলেন, আপনি যখন বিএসইসির চেয়ারম্যান ছিলেন তখনও তো ক্যাটাগরি প্রথা ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গত বছর জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে 7টি কোম্পানিকে। এই বছর এ পর্যন্ত 16টি, 103টি কোম্পানি রয়েছে জেড ক্যাটাগরিতে। আপনার আমলে কি আসলে জাং শেয়ারের পরিমাণ এত ছিল? আর এই আমলে আসলে জাং শেয়ারের পরিমাণ বেশি বাড়ার কারণগুলো কি স্যার, আপনার কি মনে হয়? আমার সময় কত ছিল দেখেন তো, দীর্ঘ সময় আগের ব্যাপার, এটা আমার মনে। তবে এটা ঠিক যে আমার সময় আমি যখন জয়েন করি 2006 সালে, তখন বাজারে যে ইন্ডেক্স ছিল সেটা খুব কম ছিল এবং টার্নওভার ছিল 100 কোটির নিচে। এবং 2 বছর পরে কিন্তু একটা টার্নওভার, আমি যখন চলে যাই তখন টার্নওভার 600 কোটি টাকায় চলে যায় এবং ইন্ডেক্স অনেক বেড়ে যায়। সুতরাং জাং শেয়ারের পরিমাণ বেড়ে গেলে এটা হওয়ার কথা নয়। তবে আমার এক্স্যাক্টলি মনে নাই যখন কি হয়েছে। তো বর্তমানে যে জাং শেয়ারটা বেড়ে গেছে, এটা অনেক কারণ আছে। অনেকগুলোতে ন্যাচারালি কিছু কোম্পানি সবসময় যে পারফর্ম করবে এমন কথা নয়। ব্যবসা করতে গেলে লাভ লস হয়, সেটা একটা দিক আছে। অনেক দিক আছে, হয়তো ইচ্ছা করেই ভালো ব্যবসা অতটা খারাপ না হলেও ডিভিডেন্ড দেবে না বা অন্য কোনো কারণে তারা সাপ্রেস করে রাখতে পারে, সেটা একটা কারণ থাকতে পারে। তার তৃতীয় কারণটা হতে পারে যে সমস্ত কোম্পানি আইপিওতে আসার যোগ্য নয়। গত 10 বছরে 12 বছরে এ ধরনের শতাধিক কোম্পানিকে আইপিও দেওয়া হয়েছে এবং স্টক এক্সচেঞ্জ গুলো আপত্তি সত্ত্বেও এটা এসএসসি আপত্তিগুলো অগ্রাহ্য করে বেশ কিছু আইপিও অ্যাপ্রুভ করেছে। এই ধরনের উদাহরণ আছে বলে আমি শুনেছি। তো আমার মনে হয় যে জাং শেয়ার বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ রিসেন্টলি যে এই ডাউটফুল আইপিও গুলোকে অন্তর্ভুক্ত করা, ইনভেস্ট করা ভবিষ্যতে। এই জন্য আমি বলছিলাম যে আইপিও পলিসিটা রিভিজিট করা উচিত, এটা ভালোভাবে দেখা উচিত। স্যার, আইপিও পলিসি রিভিজিটের কথা আপনি বলছেন এবং আপনি প্রমাণ করে দিলেন যে আইপিও প্রক্রিয়া যদি সংস্কার করা না হয় তাহলে জাং শেয়ারের পরিমাণ বাড়তে পারে, যেহেতু এটি একটির সাথে রিলেটেড। আইপিও পদ্ধতিতে কি ধরনের সংস্কার আসা উচিত ছিল বলে আপনি মনে করেন, এটা যদি একটু বলতেন। এক নম্বর হলো যে আইপিও আসা গেলে যদি আমার মনে হয় যে এক্সচেঞ্জ যে এক্সামিনটা করে যে রেকমেন্ডেশন দেয় যতদূর সম্ভব এটা মেনে নেওয়া। 2 নম্বর হচ্ছে ইভেন যে কোম্পানিকে লিস্ট করা হচ্ছে সেখানে একটা ভিজিট করার কথা
আমার মনে হয় নিয়ে আসা উচিত। জি তৃতীয়ত, তাদের যে অডিট রিপোর্টটা, এটাকে খুব ভালোভাবে যথাযথ ভাবে প্রয়োজন হলে অন্য একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট দিয়ে এটাকে যথাযথভাবে দেখা উচিত সঠিক কিনা। এরপরে আইপিও প্রাইসিং, কারণ আমাদের ভালো কোম্পানিগুলো কেন আসছে না? জি এটা যে কোম্পানিগুলো 10 বছর 15 বছর 20 বছর ব্যবসা করছে, বিশাল বিশাল হয়ে গেছে কোন কোম্পানি, সেই কোম্পানি 10 টাকা শেয়ারকে যদি আপনি 30 টাকা দেন বা 40 টাকা দেন, তাহলে আসবে না। সুতরাং আইপিও প্রাইসিং পলিসিটা আমার মনে হয় রিভিজিট করা খুবই জরুরি, যাতে করে ভালো কোম্পানিগুলোকে অ্যাট্রাক্ট করা যায় ফর ইনভেস্টমেন্ট। স্যার, আরেকটি বিষয় হচ্ছে আইপিও সংস্কার করা ছাড়া পুঁজিবাজারে আইপিও আসা উচিত না বলে অনেক বিশেষজ্ঞ বলছেন। সেই ক্ষেত্রে আইপিওটার দিকে এখন ফোকাস কম দিয়ে আগে আইপিওর সংস্কারের প্রতি ফোকাস দেওয়াটা জরুরি কিনা, এটা যদি একটু বলতেন। আমার মনে হয় যদি ভালো কোম্পানি আসে, এটা তো এমনিতেই বোঝা যায়, এই এক্সিস্টিং রুলেও বোঝা যায় যে এটা ভালো কোম্পানি। জি যদি সেই কোম্পানি আসে, তাহলে তাকে ওয়েলকাম করা উচিত, টাস্ক ফোর্সের রিপোর্ট আসুক বা না আসুক। তবে যেগুলো কোম্পানি মার্জিনাল আসা উচিত উচিত না, সেটার জন্য আমরা হয়তো টাস্ক ফোর্সের রিপোর্টের জন্য অপেক্ষা করতে পারি, সেটা দ্রুত। জি স্যার, আরেকটু যদি বলতেন, আপনি ক্যাটাগরি প্রথা নিয়ে প্রথমেই বলেছেন যে আসলে ক্যাটাগরি প্রথা আইপিওর সাথে রিলেটেড, সেক্ষেত্রে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় সাধারণ বিনিয়োগকারী। এটি যদি পুনর্বিবেচনা করতে হয়, পৃথিবীর অনেক দেশে কিন্তু ক্যাটাগরি প্রথা নেই, তারপরে কিন্তু পুঁজিবাজার চলছে। আমাদের দেশে পুনর্বিবেচনা করার জন্য ক্যাটাগরি প্রথা কি আসলে বাতিল করা উচিত, নাকি আরো নতুন মেকানিজমে আসা উচিত? আমি কোনোটাই বলছি না, আমি বলছি যে এটা ইনডেপথ স্টাডি করা উচিত। আমার হঠাৎ করে একটা করে সিদ্ধান্ত বা সুপারিশ দেওয়া আমার পক্ষে উচিত হবে না। জি স্যার। এই কমিটিগুলো আছে, টাস্ক ফোর্স আছে, লেট দেম এক্সামিন ইট। এটা বিভিন্ন দিক তার পরীক্ষা করুন, পরীক্ষা করে এটা সম্পর্কে একটা সুপারিশ দিক, এবং যাতে করে একটা সমান ভিত্তিতে আসে, এতগুলো কোম্পানি এভাবে লো লেভেলে না চলে যায়, কারণ এতে করে সামগ্রিকভাবে বাজারের মান কিন্তু কমে যাচ্ছে। জি, এই জিনিসটা খেয়াল রাখা। জি স্যার। স্যার, এখন আসি সুপারিশের মধ্যে দুইটি বিষয় ছিল, মিউচুয়াল ফান্ড এবং মার্জিন লোন। মার্জিন লোনের ক্ষেত্রে 10 লাখ টাকার নিচে মার্জিন লোন দেওয়া হবে না, বিনিয়োগকারীদের নিয়মিত আয় থাকতে হবে এবং 6 মাসের অভিজ্ঞতা থাকতে হবে। এই বিষয়গুলো আপনি কিভাবে দেখছেন? আমি এটা কিছুটা পজিটিভলি দেখছি, কারণ যে কোনো ব্যক্তিকে, ডাউটফুল ব্যক্তিকে মার্জিন লোন দিলে তার জন্য ক্ষতিকর, এবং এটা আলটিমেটলি যে মার্জিন লোনটা দিচ্ছে তার জন্য সেও হয়তো লস পেতে পারে, নেগেটিভ ব্যালেন্স হয়ে। সুতরাং যে ব্যক্তির অন্ততপক্ষে 10 লক্ষ টাকা একটা ইনভেস্টমেন্ট আছে, 6 মাস ধরে সেকেন্ডারি মার্কেটের অভিজ্ঞতা আছে, বা নিয়মিত অন্য কোনো সোর্স থেকে আয় আছে, এই সমস্ত দেখে মার্জিন লোন দেওয়াটা, এটা আমার মনে হয় রেকমেন্ডেশনটা পজিটিভলি নেওয়া উচিত। তবে মার্জিন লোনে যে বিভিন্ন রুল করা হয়েছে, ডিটেইলস, এক্সপোজার লিমিটেড রুল করা হয়েছে, কোথায় সিঙ্গল লিমিটেড, গ্রুপ এক্সপোজার, সেক্টর এক্সপোজার, নানা ধরনের রুল করা হয়েছে। এই ডিটেইলস রুল, এরকম রিজিড রুল কিন্তু মানা খুব কঠিন হবে। তাহলে কি স্যার আপনি বলতে চাচ্ছেন যে একক ব্যক্তিকে 10% এবং খাতে হচ্ছে 15%, না গ্রুপে 15%, খাতে 30%, এইভাবে লিমিট করাটা উচিত হয়নি? আমি বলছি যে এত রিজিডিটি নিয়ে আসলে সেটা ইমপ্লিমেন্ট করা কঠিন। যে লোন দিবে সে তার টাকা লোন দিচ্ছে, তো সে কিছু ফ্রিডম দেওয়া উচিত, ফ্লেক্সিবিলিটি দেওয়া উচিত, কারণ সে টাকা যেখান থেকে মনে করে রিকভার করা সম্ভব সেখানেই কিন্তু সে করবে, সে ইচ্ছা করে তার লস দিবে না। সুতরাং এত রিজিডিটি করলে, এক নম্বর এত রিজিড নিয়মের একটা পালন করা মুশকিল, 2 নম্বর এটা সুপারভিশন করাটাও প্রায় অসম্ভব। জি স্যার। স্যার, সংক্ষেপে যদি বলতেন যে অতালিকাভুক্ত কোম্পানিতে বিনিয়োগে বাধা নিষেধ আরোপ করা হতে পারে মিউচুয়াল ফান্ডে, এটি কেমন হয়েছে? মিউচুয়াল ফান্ড ব্যাপারটা হলো যে আমার মনে হয় সামগ্রিকভাবে যে সুপারিশটা করা হয়েছে, দুটো আমার খুব পছন্দ হয়েছে, যে 70% প্রফিটের ডিভিডেন্ড দিয়ে দিতে হবে। আরেকটা হচ্ছে যে যেটা ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড, ওটা সময়ের শেষে ওটাকে ক্লোজই করতে হবে, ওটাকে আর এক্সটেন্ড করা যাবে না। এটা খুবই ভালো রেকমেন্ডেশন হয়েছে। বাকিগুলো হচ্ছে কি, এটা মিউচুয়াল ফান্ডের যে রেকমেন্ডেশন এসছে, এটা বাজারের উন্নয়ন হোক বা বাজারে ট্রানজেকশন হোক বা বাজারের
উন্নতি হোক বা বিভিন্ন সেক্টরের ট্রানজেকশন বাড়ুক, এইটা কিন্তু উদ্দেশ্য না। মিউচুয়াল ফান্ডে যারা টাকা বিনিয়োগ করেছেন তাদের হাইস্ট রিটার্ন এনশিওর করাটাই তাদের প্রধান কর্তব্য। অর্থাৎ মিউচুয়াল ফান্ডের প্রধান দায়িত্ব হচ্ছে সেখানে যেসব লোক বিনিয়োগ করেছেন তাদের ইন্টারেস্টটা দেখা। সুতরাং এখানে রিজিডিটি কেন যে এত পার্সেন্ট এখানে করতে হবে, এত পার্সেন্ট এখানে করতে হবে, এফডিআর এর এত পার্সেন্ট আমার শেয়ারে বিনিয়োগ করতে হবে, ইকুইটিতে বিনিয়োগ করতে হবে। একটা মিউচুয়াল ফান্ড একটা মিনিমাম নিয়ম থাকতে পারে, কিন্তু সেটা এত রিজিড না। মিউচুয়াল ফান্ডকে এই ফ্রিডমটা দিতে হবে তাদের ক্লায়েন্টের স্বার্থে, টু ম্যাক্সিমাইজ প্রফিট ইন দ্য ইন্টারেস্ট অফ দ্য ক্লায়েন্ট। জি স্যার, সেটা যেখান থেকে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মিউচুয়াল ফান্ডে কিছুটা ফ্লেক্সিবিলিটি যেন দেওয়া হয়, সেটিও যেন সুপারিশ কমিটিতে আলোচনা হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ সবগুলো দিক তুলে ধরার জন্য। জি স্যার, জি স্যার, জি, থ্যাংক ইউ স্যার। জি, আসসালামু আলাইকুম। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকীর সঙ্গে। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি 21 বিজনেসে। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 59 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 39,209 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার, হ্যাংসেংয়ের সূচক 291 পয়েন্ট কমে অবস্থান করছে 22,328 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 18 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 3,895 পয়েন্টে। চীনের শেয়ার বাজারে সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,335 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 11 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 399 পয়েন্ট কমে অবস্থান করছে 75,539 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 23 পয়েন্ট কমে অবস্থান করছে 1,248 পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। মার্চ 2025 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $74.88, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $0.14 বেশি। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার মূল্য পরিস্থিতি। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। 22 ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $2,896, যা আগের দিনের চেয়ে $13.88 বেশি। কমেছে রূপার দাম। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $32.09, যা আগের কার্যদিবসের তুলনায় $0.01 কম। এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম। 22 ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে 12,844 টাকায়, আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে 221 টাকায়। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে বেড়েছে গমের দাম। শিকাগো বোর্ড অফ ট্রেডে মে 2025 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 613.50 সেন্টস, যা গত দিনের চেয়ে 21.50 সেন্টস বেশি। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। মে 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 68.31 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.33 সেন্টস বেশি। বিশ্ববাজারে বেড়েছে চিনির দাম। মে 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনি মূল্য এখন 19.16 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.32 সেন্টস বেশি। বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম। মে 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 46.52 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.16 সেন্টস কম। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 121 টাকা 50 পয়সায়, বিক্রি করছে 122 টাকায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 149 টাকা 45 পয়সা এবং বিক্রয় মূল্য 157 টাকা 87 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 125 টাকা 86 পয়সা, বিক্রি হচ্ছে 134 টাকা 49 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 80 পয়সায়, বিক্রি হচ্ছে 84 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 85 টাকা 23 পয়সায়, বিক্রি করছে 87 টাকা 86 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 33 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 49 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 29 পয়সা এবং বিক্রয় মূল্য 32 টাকা 92 পয়সা।
মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 27 টাকা 22 পয়সায় এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে 27 টাকা 99 পয়সায়। এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ। গতি ফিরেছে চট্টগ্রাম বন্দরে, বাড়ছে কার্গো ও কন্টেনার হ্যান্ডেলিং। 2023 সালের তুলনায় চট্টগ্রাম বন্দরে কন্টেনার হ্যান্ডলিং বেড়েছে প্রায় 2,25,000 TEU। এ সময়ে কার্গো হ্যান্ডলিং বেড়েছে 29,18,290 মেট্রিক টন। বন্দরের গতিশীলতা ধরে রাখতে বে টার্মিনাল নির্মাণ প্রকল্প বাস্তবায়নে জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদৌসের তথ্যে ডেস্ক রিপোর্ট। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের প্রায় 80% হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। বন্দর কর্তৃপক্ষ বলছে 2024 সালে আমদানি রপ্তানি মিলিয়ে কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে 32,75,627 TEU, অর্থাৎ যা 2023 সালের চেয়ে প্রায় 2,25,000 TEU বেশি। অপরদিকে 2024 সালে চট্টগ্রাম বন্দরে কার্গো অর্থাৎ খোলা পণ্য হ্যান্ডেলিং হয়েছে 12,31,48,583 টন। 2023 সালে হ্যান্ডেলিং হয়েছিল 12,39,83,014 টন। আমরা সার্বক্ষণিকভাবে নিরাপত্তা দিয়ে থাকি। আমাদের সার্বক্ষণিক সিসিটিভি মনিটরিং হয়, সার্বক্ষণিক আমাদের বিটিএমআইএস মনিটরিং চলছে। এদিকে কন্টেইনার ও কার্গো হ্যান্ডেলিং বাড়লেও চট্টগ্রাম বন্দরে 2023 সালের তুলনায় 2024 সালে জাহাজ আসার সংখ্যা কমেছে। 2024 সালে চট্টগ্রাম সমুদ্র বন্দরে জাহাজ আসে 3,867টি, আর 2023 সালে এসেছিল 4,103টি। জাহাজ অনেক সময় ছোট বড় সাইজের হতে পারে। ইদানিং বড় জাহাজ আসার কারণে অনেক সময় বেশি কার্গো নিয়ে আসে, সেই হিসাবে জাহাজের সংখ্যার উপর এটা ফুললি ডিপেন্ড করে না। 2013 সালে সাগর উপকূলে নতুন বন্দরে বে টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও নানা জটিলতায় শুরু করা যায়নি। বন্দরের সক্ষমতা বাড়াতে বে টার্মিনাল নির্মাণ প্রকল্প বাস্তবায়নের কথা বলছেন সংশ্লিষ্টরা। বে টার্মিনালের যে রিকোয়ারমেন্ট, এটা অত্যন্ত জরুরি এবং আমরা অলরেডি পিছিয়ে গেছি। আমদানি রপ্তানি কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম বন্দরে রাজস্ব আয় বেড়েছে আগের বছরের চেয়ে 21.39% বেশি। 2024 সালে আয় বেড়েছে 5,055 কোটি টাকা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রমজানের আগেই বাজার থেকে উধাও সয়াবিন তেল, বাড়তি দামেও মিলছে না সয়াবিন। এমন পরিস্থিতিতে রমজানে ভোজ্য তেল নিয়ে নতুন শঙ্কা তৈরি হয়েছে। এজন্য তেল আমদানিকারক সিন্ডিকেটকে দায়ী করছেন খুচরা দোকানি ও ভোক্তারা। এদিকে ভোজ্য তেলের সংকট থাকলেও ছোলা, খেজুর সহ অন্যান্য পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে বাজারে। মেহেদী হাসানের রিপোর্ট। আর কদিন বাদেই শুরু হবে রমজান মাস। এ সময় ইফতার তৈরি সহ বিভিন্ন কারণে ভোজ্য তেলের চাহিদা বাড়ে। সেই সুযোগ নিয়ে থাকেন অসাধু ব্যবসায়ীরা। পর্যাপ্ত সরবরাহ সত্ত্বেও বাড়িয়ে দেন দাম। তবে এবারের চিত্র ভিন্ন। রমজানের আগেই বাজার থেকে উধাও সয়াবিন তেল। গায়ে রেট আছে 852 টাকা, কিন্তু ডিলার কথা কেনা লাগে আমাকে একই রেট কিনি, তারপরে দিয়ে মাল পাওয়া যায় না। আমার ফ্রেশ এটা প্রতিদিন মনে করেন আমার 8-10 টন প্রতিদিন 2-3টা গাড়ি থাকি, কিন্তু যেমন মনে করেন রূপচাঁদা, মানে নাম বলার মানে রূপচাঁদা আছে, তীর আছে, এগুলো তো সচরাচর দিচ্ছে না। যারা ডিস্ট্রিবিউটার আছে ওরা তো টাকা দেওয়া আছে কোম্পানির কাছে, কোনো কোম্পানি মাল দিতেছে না। যা পুষ্টি কোম্পানি দিত আর ফ্রেশ কোম্পানি দিত, প্রতিদিনকে 100 কার্টন এরকম করে দিত, এখন ওইটাও দেওয়া বন্ধ করে দিচ্ছে। দেশে ভোজ্য তেলের বার্ষিক চাহিদা 20 থেকে 22 লাখ টন। রমজান মাসে স্বাভাবিকের চেয়ে চাহিদা বাড়ে প্রায় 3 লাখ টন। ভোক্তারা বলছেন, স্বৈরাচার বিদায় হলেও ব্যবসায়ী সিন্ডিকেট এখনো বহাল তবিয়তে থাকায় ভোজ্য তেলের বাজারে এমন অরাজকতা। সামনে রমজান, হয়তো কিছুদিন যদি আটকে রাখেন আপনারা ভালো ব্যবসা করতে পারবেন, এই চিন্তা ভাবনার কারণে আসলে মার্কেটে তেল নেই। এগুলি সব সিন্ডিকেট করে রাখছে, লাভ নেই এটা করে, লঙ্কা যে যায় সেই রাবণ সাজে। এদিকে রমজানের অন্যতম অনুষঙ্গ ছোলা, বিভিন্ন ধরনের ডাল, চিনির মতো পণ্যের সরবরাহ ও দাম এবছর স্বাভাবিকই আছে। এখন সরবরাহ প্রচুর আছে, দামের কোনো বাড়তির কোনো সম্ভাবনা নাই। ছোলা এখন আমরা 105 টাকা বিক্রি করতেছি, ডাল অ্যাঙ্কার বেচতেছি 70 টাকা, আর মুসুর ডাল মোটাটা বেচতেছি যে 105 টাকা। ইফতার অসম্পূর্ণ থেকে যায় খেজুর ছাড়া। সেই খেজুর এবার মিলবে 180 থেকে 1400 টাকা কেজির মধ্যে। এখন পুরোপুরি বেচা কিনা শুরু হয় না, তার ওই 2-4 দিন পর আস্তে আস্তে বেচা কিনা পুরোপুরি শুরু হয়ে যাবে। আর সাপ্লাই আপনার পর্যাপ্ত পরিমাণে আছে। আর পেঁয়াজের ভরা মৌসুম হয়, দাম নেমে এসেছে 40 থেকে 45 টাকা কেজি। চাহিদা এবং সরবরাহ দুটোটাই আছে প্রচুর পরিমাণে এবার পেঁয়াজের আমদানি।
মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের 21 বিজনেস। আগামীকাল দুপুর 1টায় আবারও ফিরে আসবো 21 বিজনেসে সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। 21 সঙ্গেই থাকুন।